প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষা গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মুস্তাফিজুর রহমান। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, বাস ও মিনিবাস মালিকদের চাপ, ভাড়া বাড়বে বেশি, গরমে বাড়ছে লোডশেডিং, ভোগান্তি বেশি গ্রামে। 10 বছর পর সাবেক সেনা সদস্য গ্রেপ্তার, সোহাগী জাহান তনু হত্যা মামলা। দৈনিক যুগান্তর, স্থানীয় সরকার ভোটের জন্য প্রস্তুত 1400 প্রতিষ্ঠান। সংসদে প্রধানমন্ত্রী বললেন, দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকার। দৈনিক সমকাল, পোলট্রি শিল্প চাপে, কমছে উৎপাদন, বাড়ছে দাম। সংসদ সদস্যদের হস্তক্ষেপে আরও বাড়ার সংখ্যা, উপজেলা পরিষদ। সংসদ সদস্যদের হস্তক্ষেপ, আরও বাড়ার সংখ্যা উপজেলা পরিষদে। কালের কণ্ঠের শিরোনাম, সরকারের সামনে অত্যন্ত কঠিন পথ। সংসদে প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি। দৈনিক ইত্তেফাক, 12 ডিআইজি সহ পুলিশের 13 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। ফ্যাসিস্ট আমলের অর্থ পাচার, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। দৈনিক মানবজমিন, যুদ্ধবিরতির আড়ালে দুই পক্ষই বাড়াচ্ছে অস্ত্রের মজুদ, বাড়ছে জ্বালানি সরবরাহ, কমছে পাম্পের লাইন, নয়া সংকটে পোশাক খাত। আমাদের সময়, বড় চ্যালেঞ্জ অর্ডার বাঁচানো, জ্বালানি বিদ্যুৎ সংকটে অর্ধেক সময় বন্ধ পোশাক কারখানা। বিরোধী দলের সঙ্গে বসতে প্রস্তুত সরকার, জ্বালানি সংকট ইস্যুতে। আমার দেশ, সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সেনাবাহিনী, ব্যারাকে প্রত্যাবর্তন। মধ্যপ্রাচ্য যুদ্ধ, অনির্দিষ্টকালের জন্য অস্ত্রবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প। যায় দিন, অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি, গুপ্ত নিয়ে উত্তপ্ত পার্লামেন্ট। আজকের পত্রিকায় এমপিদের খবরদারির সুযোগ উপজেলায়, জ্বালানি নিয়ে বিরোধী দলের প্রস্তাব, বিবেচনার আশ্বাস। বাংলাবাজার পত্রিকা, মজুতদারি উচ্চমূল্যে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, জ্বালানি খাতে অস্থিতিশীলতার নেপথ্যে। দৈনিক করতোয়া, যুদ্ধবিরতির বাড়লেও শান্তি অনিশ্চিত। 14 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে, সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী। কালবেলা শিরোনাম, ইফতি ওভারসিজের ধোঁকাবাজি, এমপিদের হস্তক্ষেপে স্থানীয় সরকার প্রতিষ্ঠান আরও দুর্বল হবে। সময়ের আলো, অবৈধ জ্বালানি মজুদে মৃত্যু ঝুঁকি, অন্তর্বর্তী সময়ে হামের টিকা আমদানি হয়নি। রূপালী বাংলাদেশ, দেশে কোনো বিনামূল্যের শিশু হাসপাতাল নেই, কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে 7 পরিকল্পনা। মানে পত্রপত্রিকার শিরোনাম পড়ে আসল পরিস্থিতি কি বোঝা খুব মুশকিল। তার কারণ এরকম নানা ধরনের শিরোনাম। আমরা একটু যদি সংসদে মাননীয় বিরোধী নেতার প্রস্তাবের প্রেক্ষিতে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। ইস্যুটা কি? জ্বালানি সংকট। তো মুস্তাফিজুর রহমান সাহেব, জ্বালানি সংকট তো এমন একটা অবস্থায় দেশে দাঁড় করানো গেল যে পাম্পের লাইনে দাঁড়ালে বা পাম্পের লাইন ঘুরে এলেই আপনাকে বুঝতে হবে যে আমরা কোন পরিস্থিতিতে। যদিও মন্ত্রী বলছেন যে পর্যাপ্ত মজুদ আছে এবং এই লাইন আসলে কৃত্রিম। কি মনে হয় আপনার কাছে? আর যে জিনিসটা হচ্ছে, মন্ত্রী বলেছেন, মন্ত্রীর কথাকে আমরা তো অবিশ্বাস করতে পারি না। তাহলে মাননীয় মন্ত্রী তার বাড়ির পাশের দুই তিনটি পেট্রোল পাম্পের উদাহরণ টেনেও বলেছেন যে আমার বাড়ির পাশে পাম্প, ওখানে তো আমি এত ভিড় দেখি না। এখন ওখানে উনি কেন দেখেন না? কৃত্রিম কি এটা না ওটা? আচ্ছা, কৃত্রিম তো ওটাও হতে পারে। আমরা যেটা দেখছি যে আমারও তো একটা গাড়ি আছে, যেটা নিতে যে দেখা যাচ্ছে যে সেই সকালে লাইন দিচ্ছে, পেতে পেতে বিকেল হয়ে যাচ্ছে। 5 ঘন্টা 6 ঘন্টা, কোনো কোনো সময় তারও বেশি লাগছে। তো যে জিনিসটি হচ্ছে, আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের সামনের রাস্তাটা দিয়ে একের মহাখালীর থেকে শুরু করে একেবারে সেই মাথা পর্যন্ত, মোড় পর্যন্ত দেখবেন গাড়ি আছে, তাহলে ওটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যেটা আছে। তো যেই জায়গাতে হচ্ছে যে এই জায়গাতে একটা খোলামেলা আমাদেরকে জাতির সামনে একটা এটা ক্লিয়ার করে ফেললেই তো হয়। এটা পরিষ্কার করা দরকার যে আসলে আমাদের তেল কতটুকু আছে। কিন্তু গতকাল সংসদে আলোচনা হয়েছে, মাননীয়
বিরোধী দলীয় নেতা বলেছেন যে এই সংকট কিন্তু সরকারের না। আমি ওই কথাটাই মানে বলতে তাহলে চাচ্ছি। আমার দায়িত্ব নিতে, তাহলে এটা সরকার ক্লিয়ার করলে হয়, পরিষ্কার করে দেয় জনগণের সামনে যে আমাদের এই সিচুয়েশন। এটা এখন লোকজনের ভিতরে একটা আতঙ্ক, একটা প্যানিক ছড়িয়ে গিয়েছে। সবাই চিন্তা করছে হুড়মুড়িয়ে যে তেল পাবো কিনা, কালকে বন্ধ হয়ে যায় কিনা। এটা তো সরকার যদি একটা পরিষ্কার চিত্র আমাদের সামনে তুলে ধরেন তাহলে কিন্তু হয়। আর দ্বিতীয় হচ্ছে কি, এই কথাগুলো নিয়ে এত বেশি এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়ের ভিতরে যে কি বলবো যে দ্বৈত কথাবার্তা কি হয়েছে। রশি টানাটানি। হ্যাঁ, রশি টানাটানি মানে এক মন্ত্রণালয় বলছে, জ্বালানি মন্ত্রী বলছে যে বিদ্যুৎ তেলের কোনো অভাব নেই, শিক্ষামন্ত্রী বলছেন যে জ্বালানি সংকটের কারণে আমরা অনলাইনে ক্লাসে যাচ্ছি। এই যে দুই ধরনের কথা, জনগণ তো কনফিউজড। এই জন্য আমাদের কাছ থেকে একটা করা উচিত যে একটা মন্ত্রণালয় বলবে এবং তারা পরিষ্কার একটা চিত্র দিবে যাতে জনগণ সেটা বিশ্বাস মানে করে। ব্যাপারটা যেটা সরকারের পক্ষের ভাষ্যটা যেন একই রকম থাকে, একই রকম থাকে এবং আপনি সেটা বিশ্বাসযোগ্য হতে হবে। আপনি শিক্ষার কথা বললেন, আপনি শিক্ষা নিয়ে প্রচুর গবেষণা করছেন এবং সময়টা আপনার অনেক বেশি শিক্ষাতেই কাটে। এবার যে পরীক্ষা হলো, মাননীয় শিক্ষামন্ত্রী বেশ দৌড়ঝাঁপ করলেন এবং নকল প্রতিরোধ করা হবে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি জানি না এটা প্রসঙ্গটা তোলা ঠিক হচ্ছে কিনা, মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে ট্রলও হচ্ছে, ছোট ছোট বাচ্চারা ট্রল করছে। আমি জানি না এর প্রবণতার ভবিষ্যৎটা কি, কেমন দেখলেন এবারকার পরীক্ষা? এবং মাননীয় প্রধানমন্ত্রী তো ঘোষণা দিয়েছেন যে তাদের বাচ্চাদের পোশাক দেওয়া হবে, তারপরে ব্যাগ দেওয়া হবে এবং জুতাও দেওয়া হবে। শিক্ষা নিয়ে যদি আমি সরকারের প্ল্যানগুলো বলি, যেটা নির্বাচনী ইশতেহারে, সেখানে কিন্তু শিক্ষা নিয়ে খুবই ভালো পজিটিভ কথাবার্তা আছে। বাট আমরা যেটা দেখছি, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় আমার খুবই পরিচিত মানুষ, খুব পছন্দের মানুষ, কিন্তু উনি এই যে এত বেশি কথা বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে একটি মানসিক চাপ, একটা ভীতি তৈরি হয়ে গেছে, প্যানিক সৃষ্টি হয়ে গেছে। বাচ্চাগুলো এখন ক্লাসরুমে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় কি নিবে, কলম নিবে না। এবং আপনাকে গতকাল দেখলাম একটা ঘড়ি নিয়ে ঢোকার জন্য বোধহয় আমাদের মোহাম্মদপুরে, আমি একটা কেন্দ্রের যে নামটা বলছি না কেননা এটা পরে আবার কেন্দ্রের উপর চাপ পড়ে কিনা, ওখানে আমার এক কলিগের বাচ্চা পরীক্ষা দিচ্ছে। শিক্ষকরাও ক্লিয়ার না কি করা যাবে না করা যাবে। শিক্ষকরা প্রতিটা বাচ্চাকে 2-3টা কলম দিয়ে আর ঘড়ি টড়ি সব খুলে রেখে না, যেমন অনেকেই বলবার চেষ্টা করছেন যে ভয় গিয়ে কি জয় করা যায় না। এটা তো এটা হচ্ছে কি, বরঞ্চ আমাদের শিক্ষামন্ত্রী, একজন শিক্ষামন্ত্রী, উনি এই কেন্দ্র সেই কেন্দ্র যাচ্ছে, এটা করতেছে, খাতা টেনে নিচ্ছে, আমরা টিভিতে দেখছি। এটা তো শিক্ষামন্ত্রীর কাজ না। শিক্ষামন্ত্রীর কাজ হচ্ছে পলিসি লেভেলে। উনি শিক্ষকদেরকে যদি ঠিক করতে পারে, শিক্ষকরাই তোমার মূল হাতিয়ার। শিক্ষকরা যদি ক্লাসে ঠিক মতো পড়ায়, শিক্ষকরা যদি ঠিক মতো গার্ড দেয়, তাহলে তো আর আমাদের কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী যে সময়ে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল সেই সময় তার সাথে আমার বিভিন্ন জায়গায় ঘোরার। তখন আমি ইত্তেফাকে কাজ করতাম। তো সেই সময়ে উনি নকল প্রতিরোধের ক্ষেত্রে যে বিপ্লবটা এনেছিলেন, এটা স্বীকার করতেই হবে। কিন্তু এই যে সময়টা চলে গেল, পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। নকল আপনি কতটুকু প্রতিরোধ করবেন, আদৌ এখন নকল হয় কি না, নকলের প্রবণতা অন্যরকম হয়ে গেছে, সেটাও ভাবতে হবে। এবং আরেকটা ভাবতে হবে বোধ করি, যে বাচ্চারা কিন্তু এখন ধমক পছন্দ করে না, এটা কিন্তু সত্য। ধমক পছন্দ করে না। আরেকটি হচ্ছে কি, উনি যখন ছিলেন তখন কিন্তু মুখস্থ বিদ্যার উপরে নির্ভরশীল ছিল, সেটা 2004-05-এর দিকে। এখন কিন্তু সৃজনশীল। এখানে বাচ্চা যদি একটা কিছু কাগজপত্র পকেটে করে ছিঁড়ে নিয়ে যায়, সেটা কিন্তু তার সাথে সৃজনশীল পদ্ধতিতে মিলবে না। সো এখানে কিন্তু নকলের ধরন, আপনি যেটা বলছিলেন, পাল্টিয়ে গেছে। তো শিক্ষামন্ত্রী মনে হয় ওই জায়গাটা চিন্তা করে এগুলো করছেন। কিন্তু বর্তমানে শিক্ষামন্ত্রী, আমি তো শিক্ষা নিয়ে কাজ করি, বিভিন্ন স্কুলে কথা বলছি, বিভিন্ন জায়গায় কথা বলছি, এটি বাচ্চাদের ভিতরে একটি মানসিক চাপ এবং ভীতির কাজ করছে। যে সিসিটিভি থাকলে আমরাও কিন্তু এখনও সিসিটিভির সামনে কথা বলার সময়, নড়াচড়ার সময় একটু ভেবে চিনতে বসি। এই যে সিসিটিভি, এটা একটা আলাদা মানসিক প্রেশার কাজ করছে। আমার মনে হয় এগুলো না ধরে বরঞ্চ শিক্ষার গুণগত মান উন্নয়ন করা যায় কিভাবে, কারিকুলাম ডেভেলপ করা যায় কিভাবে, শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য শিক্ষক এবং কোয়ালিফাইড শিক্ষক দেওয়া যায়, গুরুত্বপূর্ণ কথা সেদিকেই যাওয়া উচিত। এবং আরেকটা ব্যাপার যেটা হয় যে ভয় দেখিয়ে না, আদর দিয়ে বোধহয় শেখানো, আদর দিয়ে, এটা খুব জরুরি ব্যাপার। শিক্ষামন্ত্রী, আমি যে জায়গায় বলবো, শিক্ষামন্ত্রী এদিকে যে টাইমটা দিচ্ছে, এই টাইমটা যদি উনি শিক্ষক উন্নয়ন এবং কারিকুলাম শিক্ষার গুণগত মানের দিকে দেয়, এটা তার পক্ষে সম্ভব, কিন্তু তার দ্বারা সম্ভব। উনি যথেষ্ট নলেজেবল, কেননা ওনার সাথে আমি এই চ্যানেল আইতে বিভিন্ন প্রোগ্রামে শোতে বসেছি, যথেষ্ট নলেজেবল, ওনার আগ্রহ আছে, সবই আছে, অ্যাক্টিভ মানুষ। উনি এই বয়সে অনেক অ্যাক্টিভ মানুষ, কিন্তু উনি কি কারো দ্বারা মানে এইটা কেন করছে আমি বুঝতে পারছি না। যাই হয়তো উনি নিশ্চয় তার একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য পূরণ হোক। আমরা জ্বালানি তেলের সংকটের পরে এখন যেটা হচ্ছে যে বাস ভাড়া বাড়বে কিনা একটা প্রসঙ্গ ছিল। প্রথম আলোতে শিরোনাম হয়েছে মালিকদের চাপ, ভাড়া বাড়বে বেশি,
বাড়বে, এটা জনগণ মোটামুটি তৈরি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে ভাড়া বাড়ানোর প্রেক্ষিতে যারা এই যে সুযোগ সন্ধানী বসে আছে ওত পেতে, ভাড়া বাড়লো, সাথে সাথে আমি আমার জিনিসপত্রের দাম বাড়িয়ে দেব হু হু করে, যার সাথে কোনো সামঞ্জস্য থাকবে না, তাহলে জনগণ তো চ্যাপ্টা হবে নাকি? বাস ভাড়া শুধু তো না, বাসের ভাড়া যখন বাড়বে, আপনি যেটা বলছিলেন পিক আপের ভাড়া বাড়বে, ট্রাকের ভাড়া বাড়বে, মানে সবকিছুর ভাড়া কিছুর ভাড়া বেড়ে যাবে। এবং ওর সাথে না, মার্কেট এটা প্রাইসে বাড়বে, এটা কিন্তু জনগণ মোটামুটি মানে তৈরি, কিন্তু এমন ভাবে যাতে না বাড়ে যাতে। আপনি জনগণ তৈরি, কিন্তু কতটুকু বাড়া উচিত? হ্যাঁ, আমাদের দেশে একটি বড় সমস্যা হচ্ছে যে যখন জ্বালানি তেলের মূল্য বাড়ছে, তার সাথে আমাদের দেশে কিন্তু বাস ভাড়া নিয়ে কোনো গবেষণা নেই সেভাবে। Right. এটা খুব সুন্দরভাবে একটা গবেষণা করে বের করা যে আমাদের আসলে প্রকৃত খরচ আমাদের কতটুকু। আসলে কি নিয়ে গবেষণা আছে আপনি আমাদের বলেন তো? কোনো জায়গাতেই এটা দেখি না। তো এটা নিয়ে যে প্রকৃত খরচ কতটুকু পার কিলোমিটারে, তার সাথে একটা প্রফিট মার্জিন করে এটা এই যে আপনাকে সত্য করে বলি, এই যে তেলের সংকট হচ্ছে, এখন বলা হচ্ছে যে আমাদের তেল মজুত করার কোনো সিস্টেম নাই, আমরা তেল আনি, খরচ করি, আবার তেল আনি। তো এখন এই সংকটে তো মনে হচ্ছে তেল মজুত করারও পরিকল্পনা খুবই জরুরি দরকার। এবং এটা আমরা এতদিন জানতামই না। হ্যাঁ। আপনি দেখবেন যে আমাদের আইন আছে কিন্তু তার বাস্তবে না। যখন কোথাও আগুন লাগে, আমরা পুরান ঢাকাতে যখন কেমিক্যাল, তখন আমরা দেখি কেমিক্যাল আইন আছে, এটা এখানে প্রয়োগ নাই, যাবে না, এটা প্রয়োগ নেই। হ্যাঁ। তো এই যে আমাদের দেশটা চলছে এইভাবে। তা আমাদের এখন বাসের ভাড়া যেটা, বাসের ভাড়াটা যদি বাড়ে, যৌক্তিক পর্যায়ে এটা একটা বাড়ানো উচিত। এবং একই সাথে তেলের দাম তো আর এরকম থাকবে না, যুদ্ধ কেটে যাবে, পৃথিবী শান্ত হবে, তখন যখন তেলের দামটা কমবে, তখন যৌক্তিক পর্যায়ে যেন এটা কমে। কিন্তু আমাদের দেশের কালচার হচ্ছে একবার বাড়লে আর কমে না। আপনি দেখবেন, আমি যেটা বলে শেষ করব, এর আগে যখন তেলের দাম পার কিলোমিটারে 17 টাকা কমেছিল, তখন বাস ভাড়া পার কিলোমিটারে 5 পয়সা কমেছিল, এবং সেটাও কিন্তু অ্যাপ্লাই করে নাই। তা আমাদের দেশের এই জায়গাটাগুলো দেখতে হবে যে বাড়তেই পারে, কিন্তু যখন কমবে তার সাথে যেন কমায়, এই নিয়মটা থাকতে হয়। আমাদের কিন্তু আরেকটা মানসিকতা আছে, আমি এই অনুষ্ঠানে কয়েকবার বলেছিও, দ্রব্য মূল্য যদি বেড়ে যায় সাথে সাথে কিন্তু দেখবেন ওই ঘোষণার সাথে সাথেই সবাই বাড়িয়ে দিবে, আর যদি কমে যায় তাহলে আবার একটা যুক্তি দাঁড় করবে, এটা তো আমার অনেক আগে কেনা, আমার অনেক কেনা। তার মানে এই যে মানসিকতা, এই মানসিকতা আপনি বদল করা খুব জরুরি। বাজেটের সময় দেখবেন, বাজেটের সময় বসে থাকে যে কোন কোন পণ্যের উপরে শুল্ক আরোপ হচ্ছে, এটা তো যেদিনকে হয়েছে পরের দিন থেকে দেখবেন যে মার্কেটে ওটা নাই, মানে উধাও হয়ে গেছে। তা আমাদের ব্যবসায়ীদের যে নৈতিক জায়গা, সেই জায়গায় কাজ করতে হবে। আপনার নিশ্চয়ই তনু নামটি মনে আছে, 10 বছর আগের কথা। ক্যান্টনমেন্টে তিনি টিউশনি করাতে গিয়েছিলেন এবং কি মেধাবী একজন শিক্ষার্থী, হাওয়া হয়ে গেল, তনুর মৃত্যু ঘটলো, হত্যাকাণ্ড। সেই তনু হত্যাকাণ্ডে 10 বছর পরে একজন সেনা সদস্যকে গ্রেপ্তার করা হলো। কি মনে হয়? এটি নিয়ে দেখুন একটা বিচারাধীন বিষয়, এটা নিয়ে মামলা হয়েছিল, তখন কেন এটাকে অনেক কথা, 10 বছর অপেক্ষা করতে হলো, 10 বছর অপেক্ষা করতে হয়েছিল, এখন গ্রেপ্তার হলো কেন, তখন হয় নাই। তবে আমাদের দিক থেকে যেটা থাকবে, কোনো হত্যাকাণ্ড বা যে কোনো অপরাধের বিচারের জন্য বা আসামিকে গ্রেপ্তার করার জন্যে 10 বছর অপেক্ষা করা কাম্য নয়, সেটা যতই ক্ষমতাশালী হোক না কেন। তো সেই জায়গা থেকে যেটি হয়েছে, আমরা দেখব যে, আশা করব 10 বছর, এটি যেন 10 বছর শেষ হয়, পরবর্তীতে কোনো ঘটনার যেন 10 দিন অপেক্ষা করতে না। কিন্তু এখন আপনাকে আরেকটা প্রসঙ্গ, আমার পেশার প্রসঙ্গ তুলবো। আমার প্রিয় বন্ধু সাগর এবং রুনির হত্যাকাণ্ডর যে কতবার পেছালো, এইটা নিয়ে কি আমরা আসলে কি, মানে এই হত্যাকাণ্ডের কোনো শুরু হবে না? আর একই ঘটনা আমরা দেখেছি যে বারবার, মানে রিপোর্ট দেওয়ার তারিখ পেছাচ্ছে। এটা হচ্ছে এখান থেকে পুলিশ থেকে সিআইডিতে যায়, সিআইডি থেকে পিআইবিতে যায়, এরকম আমরা একের পর এক ঘটনা দেখেছি। আমরা ভেবেছিলাম যে হয়তো সরকার চেঞ্জ হয়ে গেল, ইন্টারিম যখন আসলো তখন ভেবেছিলাম এটা একই কাণ্ড দেখলাম। আবার এই সরকার নতুন সরকারের ক্ষমতা নেওয়ার পর আমরা কিন্তু এটা কোনো অগ্রগতি দেখিনি। আমরা যেটা চাইবো সেটারও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত মানে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা। কেননা এইরকম দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয়, এই অপরাধগুলো চলতেই থাকবে, প্রবণতা বাড়বে, এবং এগুলো কখনোই কাম্য না। মানে আইনের শাসন যদি যেতে চায়, আমাদের এই যে বাস ভাড়া বলছি, দ্রব্যমূল্য বৃদ্ধি বলছি, সবগুলো কিন্তু একই সূত্রে লিঙ্ক। আইনের শাসন যখন থাকে না, তখন কিন্তু যে যার মতো বাড়াবে, যে যার মতো রাস্তায় হুমকি দিবে, এটা চলবে, এভাবেই চলতে থাকবে। তো আইনের শাসন, এই তনু হত্যা যেটি হচ্ছে, আপনার সাগরণী, এই দুটোই কিন্তু আইনের একটা এক্সাম্পল সেট করতে পারে যে নিশ্চয়ই, আমি জানি না কারা কি করেছে বা কে, আপনিও জানেন না, নিশ্চয়ই ক্ষমতাধর কেউ না হলে তো এতদিন এটা অপেক্ষা হতো না। না, সেটা তো অবশ্যই, না হলে কেন এত? কিন্তু সেই ক্ষমতাধরদের কি এতই ক্ষমতাধর? আমরা কি আইনের চেয়ে, আইনের ঊর্ধ্বে, রাষ্ট্রের ঊর্ধ্বে? সেই জায়গাগুলোতে আমাদের দেখা উচিত এবং তাদেরকে
নিয়ে আসা উচিত। নতুন একটি সরকার আসছে, আমাদের প্রত্যাশা থাকবে এনারা যেন এক্সাম্পল সেট করে যায়। গুপ্ত নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, মানে এতদিন মানে মাঝে মাঝে না কিছু শব্দ খুব আলোচিত হয়ে যায়। এখন গুপ্ত নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হলো বা মারামারি, আবার দুই সংগঠনের মধ্যে, ছাত্র সংগঠনের মধ্যে, এর ভবিষ্যৎ কি? গুপ্তকে সুপ্ত অবস্থায় রাখা দরকার। তার মানে কেননা গুপ্ত নিয়ে যেটি হচ্ছে, এগুলো হচ্ছে মানে পলিটিক্যাল কতগুলো শব্দ, এবং গুপ্ত যেটা ছিল আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন সময় ছিল। আপনি দেখুন 60-এর দশকে, আমি গুপ্তকে সুপ্ত অবস্থায় বললাম এর কারণ হচ্ছে 60-এর দশকে কিন্তু আইয়ুব খানের সময় কমিউনিস্ট পার্টি কিন্তু গুপ্ত অবস্থায় ছিল। আচ্ছা, তার মানে এটা কি একটি রাজনৈতিক কৌশল, খেলা, রাজনৈতিক কৌশল এটি। আচ্ছা, আপনি কমরেড মিমনি সিং এর কথা মনে আছে, ওনার নাম কিন্তু ছিল আজাদ, ছদ্মনামে উনি চলতেন। তারপর দেশ যখন স্বাধীন হলো তখন উনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমাদের ছিলেন, আওয়ামী লীগের নেতা আব্দুস সামাদ আজাদ সাহেবকে বললেন, উনি একই এলাকার, যে দেশ তো স্বাধীন হয়ে গেছে, আজাদ হয়ে গেছে, আমার তো আর আজাদের দরকার নাই, কিন্তু তোমার নামটা আমি আজাদ দিয়ে দিলাম। মোস্তাফিজ ভাই, আমি একটু জাস্ট বলি, গিরগিটি শব্দটা আসতেছে, গিরগিটি রং পাল্টায়, তো তো রাজনীতিতে এরকম রং পাল্টানোর অবস্থাটা পরবর্তীতে কি আশঙ্কা তৈরি করে, সেটাও একটা ভাবার এটা এটা এই গুপ্ত বা গিরগিটি এগুলো যদি এভাবে পাল্টাতে থাকে তাহলে আমাদের জাতির জন্য খুব ভালো। একেবারে শেষের দিকে ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, কিন্তু আবার পত্রিকার শিরোনাম হলো দুই পক্ষই আবার ওই যুদ্ধ প্রস্তুতিটা রণাঙ্গনে দামামা বাজানোর সেই চেষ্টাও করছেন। কেন প্রসঙ্গটা তুললাম? এই যুদ্ধটির উপরে আমাদের এই ছোট ছোট দেশগুলোরও ভবিষ্যৎ নির্ভর করছে, এই যে জ্বালানি সংকট থেকে শুরু করে। এটা থামবে না, থামবে না, এটা থামবে না। আপনি দেখেন এর আগে 1967, তারপর বিভিন্ন সময় মিশরের সাথে এটা হয়েছে। এটাকে যতদিন পর্যন্ত আপনি বিশ্বকে একটা ব্যালেন্সিং জায়গায় না আনতে পারছেন ততদিন এটা থামবে না। আপনি বেলফোর ঘোষণার মাধ্যমে যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল সেটি ছিল অনৈতিকভাবে রাষ্ট্রটা এবং অবৈধভাবে একটি ভূমি দখল করে করা হয়েছিল। তো যার ভূমি দখল করে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে তারা তো ভূমি উদ্ধার করতেই চাইবে, আর যে এসে এখানে দখলদার সে চেষ্টা করবে যে তার দখলদারিত্ব সাম্রাজ্য আরও বাড়াতে। সো বিশ্বের যে প্রধান প্রধান মরলগুলো আছে, আমরা এখন তো আমেরিকাকে মরল দেখছি, এই আমেরিকা অনৈতিকভাবে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো ইসরায়েলকে যদি অনৈতিকভাবে সাপোর্ট দেওয়া বন্ধ না হয়, আজকে হয়তো ইরান হয়েছে, কালকে আরেকটি দেশ হবে, তুরস্ক হবে, তারপরে হয়তো পাকিস্তান হবে, এটা কিন্তু চলতেই থাকবে, এটা শান্ত হবে না। আর এখন যেটা হচ্ছে এবারের যে যুদ্ধটা, এটা হয়তো আমেরিকা বা ইসরায়েলের প্রত্যাশার বাইরে ছিল যে ইরান এত দূর এগোবে। ইরানও দেখেছে তাদের তো দেশ যা ধ্বংস করার করেই দিয়েছে, সো তাদেরও এখন চিন্তা যে তারাও মরণ কামড় দিবে। কিন্তু পৃথিবীর সাধারণ মানুষের ভবিষ্যতের জন্য এটা তো কাঙ্ক্ষিত, এটা কখনোই কাঙ্ক্ষিত না। যুদ্ধ নয়, শান্তি চাই, এবং যুদ্ধর পিছনে ইনভেস্টমেন্ট না, শিক্ষার পিছনে ইনভেস্ট করতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের অতিথি যে শেষে যে কথাটি বললেন, যুদ্ধ 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 নয়, শান্তি চাই, মোরলরা এই কথাটি বুঝলেই হয়। উনি আরেকটি কথা বলেছেন, শিক্ষার পেছনে আসুন সবাই ব্যয় করি। শিক্ষা হলেই কিন্তু আসলে অনেক সংকট কেটে যাবে। ভালো থাকবেন, খোদা হাফেজ।